গুড আফটারনুন। এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুমন। আজকে শুক্রবার, সপ্তাহের শেষ কাজের দিন। আর শুক্রবার আসলেই মনটা একটু খুশি হয়ে যায় যে নেক্সট দুটো দিন একটুখানি কাজ থেকে ছুটি পাবো। কিন্তু সত্যি বলতে কি, অফিসের কাজ থেকে ছুটি পেলেও বাড়ির কাজ কিন্তু শনিবার রবিবার একটু বেড়েই যায়। তো যাই হোক, আজকে শুক্রবার, শেষ কাজের দিন, অফিস শেষ। এখন ভুজুকে নিয়ে যাচ্ছি ব্যাডমিন্টন করতে। আমরা যাই হচ্ছে শহরে, আমরা অ্যাকচুয়ালি থাকি শহরতলিতে, সিস্তা বলে একটা জায়গায়। এখান থেকে আমরা যাই হচ্ছে স্টকহোম সেন্ট্রালের একটা ব্যাডমিন্টন ক্লাবে, যেটা হচ্ছে স্টকহোমের সবথেকে বড় ব্যাডমিন্টন ক্লাব। ওখানে যাব ভুজুকে নিয়ে। আজকে ও ব্যাডমিন্টন প্র্যাকটিস করবে। আর যেতে যেতে ভাবলাম আপনাদের সঙ্গে একটা তথ্য শেয়ার করি। বর্তমানে সুইডিশ গভর্নমেন্ট একটা নতুন রেকমেন্ডেশন এনেছে বাচ্চাদের মোবাইল ফোন, কম্পিউটার, টিভি এইসব দেখার ব্যাপারে, ইভেন স্কুলেতেও কম্পিউটার ইউজ করার ব্যাপারে। যদিও বাচ্চারা এই ব্যাপারটা খুব একটা খুশি নয়, কিন্তু বেশ অনেকগুলো দেশ এই নিয়মটা আনছে। আমি জানি না আমাদের দেশের গভর্নমেন্ট এই ব্যাপারে কী ভাবনা চিন্তা করছে, বা আপনাদের কি মতামত আমার সঙ্গে একটু শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটুখানি শেয়ার করে দেবেন সবার সঙ্গে, আর লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওটা দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে যাওয়া যাক। শহরের রাস্তা একটুখানি যানজট থাকে, এখন আমাদেরকে বেরোতে হবে। এই বাবাই, চলো ওঠো। আজকাল বাবা মায়েদের খুব কমন একটা সমস্যা হচ্ছে বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি। কিন্তু বিশ্বজুড়ে মোবাইল বিপ্লব আসার পর সত্যি বলতে কি এটার কোনো বিকল্পই নেই। আর বাবা মার কাছে শিশুকে শান্ত রাখার এটা খুব একটা সহজ পদ্ধতি, বিশেষ করে আমাদের মতো ছোট্ট নিউক্লিয়ার পরিবারের ক্ষেত্রে। কিন্তু শিশু যখন কিছুই বোঝে না, অর্থাৎ প্রথম 2 বছর বয়স পর্যন্ত তাদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া, বা তাদেরকে খাবার সময় বা তারা যখন কাঁদছে তখন মোবাইল দেখিয়ে চুপ করানো অভ্যাসের দায় কিন্তু বাবা মার উপরেই বর্তায়। পরবর্তীকালে আজকাল তো শিক্ষাক্ষেত্রেও সর্বত্র ইলেকট্রনিক মিডিয়ার দাপাদাপি, এটা সারা বিশ্ব জুড়ে। বুঝুদের স্কুলেও দেখি একটা দুটো সাবজেক্ট ছাড়া আর কোনো বই নেই, পুরোটাই কম্পিউটারে বা প্রেজেন্টেশনের মাধ্যমে পড়ানো হয় এবং নোটস দেওয়া হয়। এটা এতটাই হচ্ছে যে বাচ্চারা বছরের সময় ওই যে বললাম নতুন বইয়ের যে গন্ধ, যেগুলো পেয়ে আমরা খুব উত্তেজিত হয়ে যেতাম, সেটাই ভুলে গেছে। সুইডেনও এই সমস্যার সম্মুখীন, কিন্তু এদেশের সরকার সব সময় বাচ্চাদের কথা অন্যভাবে ভাবে, একটু অন্যভাবে চিন্তা করে। জানেন, কোভিডের সময় যখন সারা বিশ্ব লকডাউনের জালে আটকে, যখন দেখেছি বাড়ির থেকে না বেরোতে পেরে শিশুদের মনে কি বিরাট প্রভাব পড়েছে সারা বিশ্বে, তখনও কিন্তু সুইডেন শুধুমাত্র ছোটদের কথা চিন্তা করে লকডাউন করেনি। সমস্ত কিন্ডারগার্টেন আর জুনিয়র স্কুল খোলা ছিল, টিচাররা নিয়মিত স্কুল চালিয়েছে। সুইডেনের যে হেলথ অথরিটি, তাদের এটাই কথা ছিল যে বাচ্চাদের যদি বাড়িতে বসিয়ে রাখা হয় তাহলে তাদের মনের ভেতরেতে যে প্রভাব পড়বে সেটা কিন্তু খুব দীর্ঘকালীন একটা প্রভাব, একটা প্রজন্ম অনেকটা পিছিয়ে যেতে পারে, অনেক রকম মানসিক সমস্যা আসতে পারে। সেইভাবেই এই বাচ্চাদের কথা ভেবে এই মাস থেকে সুইডেনের সরকার একটা নতুন নিয়ম এনেছে। সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে বিভিন্ন বয়স অনুযায়ী স্ক্রিন টাইম বেঁধে দেওয়া। যেমন ধরুন, 2 বছর বয়সের আগে কোনো শিশুকে মোবাইল দেওয়া একেবারেই নিষিদ্ধ। 2 থেকে 5 বছর পর্যন্ত সর্বোচ্চ 1 ঘন্টা স্ক্রিন টাইম, 6 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের 2 ঘন্টা, আর তারপর 18 বছর পর্যন্ত সর্বোচ্চ 3 ঘন্টা স্ক্রিন টাইম। তবে এই যে নিয়ম, এটা এই দেশের বেশিরভাগ অন্যান্য নিয়মের মতোই রেকমেন্ডেশন আকারে আসে, অর্থাৎ এটা ঠিক
আইন নয়। কিন্তু গভর্নমেন্ট যদি এদেশে কোনো রেকমেন্ডেশন করে তাহলে বেশিরভাগ প্যারেন্ট বা কেয়ার গিভার কিন্তু সেটাকে মান্য করেন। তারা ভাবেন গভর্নমেন্ট তাদের ভালোর জন্যই করেছে। গভর্নমেন্টের প্রতি এই বিশ্বাস কিন্তু এদেশের একটা বুনিয়াদ। বিভিন্ন স্কুলের ক্ষেত্রে এই নিয়মটা আরেকটু কড়া করা হয়েছে। শিক্ষা দপ্তর অলরেডি একটা নোটিফিকেশন দিয়ে সমস্ত স্কুলকে জানিয়েছে যে যতটা পরিমাণ সম্ভব এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পড়াশোনা কমাতে হবে, বই দিতে হবে, লেখাতে হবে ইত্যাদি ইত্যাদি। ভুজুদের স্কুল থেকেও আমাদের কাছে একটা চিঠি এসছে। ইনফ্যাক্ট ওই চিঠিটা পেয়েই প্রথম আমি একটু খোঁজখবর করা শুরু করি যে ব্যাপারটা কী বা গভর্নমেন্ট থেকে কীভাবে বলা হয়েছে। পরবর্তীকালে তো গভর্নমেন্ট থেকেও ডাইরেক্টলি আমাদের কাছে নোটিফিকেশান আসছে এবং আস্তে আস্তে অনেক স্কুল এই নিয়মটাকে চালু করেছে। অনেক স্কুল নিজেদের পরিকাঠামোকে উন্নত করার চেষ্টা করছে যাতে এই নিয়মটাকে চালু করা যায়। আমার মনে হয় এটা বাচ্চাদের জন্য খুব ভালো একটা নিয়ম এবং আমি যতটুকু শুনেছি সুইডেন ছাড়াও অন্যান্য বেশ কিছু দেশ এটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করছে। জানি না, আমাদের দেশে তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে শিক্ষাক্ষেত্রে। আমরা যে ছোটোবেলায় পড়েছি এবং আমি অনেকটা ডিটাচ বলে আপনারা আরও ভালো বলতে পারবেন যে এই ধরনের কোনো নিয়মকানুন চালু আছে কি না বা এই ধরনের কোনো নিয়মকানুন চালু করার কথা আমাদের সরকার ভাবছে কি না। তবে ভাবলে কিন্তু এই ইট কাঠ পাথরের বেড়াজালে যে সমস্ত শিশুরা বড় হচ্ছে তাদেরকে কিছুটা হলেও আমাদের সেই পুরনো কালের শৈশবকে ফিরিয়ে দেওয়া যাবে। আমি এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, প্রত্যেকটি গাড়ি একটি নির্দিষ্ট নিয়ম মেনে ঠিক লেন মেনটেন করে চলছে। শুধু এই দেশে নয়, আমি কিন্তু এটা ইউরোপিয়ান অনেক দেশে দেখেছি যে প্রত্যেকটা মানুষ ঠিক নিয়ম মেনে নিজের থেকে গাড়ি চালায়। সেই জন্যই হয়তো ড্রাইভিং লাইসেন্স পেতেও এদেশে বিস্তর কাঠখড় পোহাতে হয় আমাদের মতো দেশ থেকে যারা আসে তাদের জন্যে। অনেকে মজা করে বলে যে আমরা নাকি রোবটের মতো গাড়ি চালাই, অর্থাৎ সামনের মানুষটা বা পাশের মানুষটা ঠিক কি করবে, কোন দিকে যাবে সেটা আগের থেকেই বোঝা যায়, যার ফলে হয়তো অ্যাক্সিডেন্টও কম হয়। তবে এর যে অন্যথা হয় না তা আমি ঠিক বলবো না। আর আজকাল তো প্রচুর বাইরের দেশের মানুষরা এসে এখানে গাড়ি চালাচ্ছেন, তাই মাঝে মাঝেই একটু আধটু অন্যথা ঘটে। তবে ওই যে বললাম, বেশিরভাগ মানুষের অভ্যেস আছে যে প্রেডিক্ট করে গাড়ি চালানো, যে সামনের মানুষটা কি করবে, তাই অন্যথা হলেই কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শহরে বিশেষ করে সকালের দিকে এবং বিকালের দিকে যখন মানুষ অফিসে যায় এবং অফিস থেকে ফেরে, সেই সময় কিন্তু বেশ যানজট হয়। এটা প্রায় প্রত্যেক দিনেরই ঘটনা। স্টকহোমে মানুষ কম থাকলেও যানজট কিন্তু বেশ ভালোই হয় এই সময়গুলোয়। শহরের ভিতর ঢুকতে গেলে প্রত্যেক গাড়িকে এখানে একটা কনজেশন ট্যাক্স দিতে হয়। সেটা আবার দিনের এক একটা সময় এক এক রকম। এই যে ওপরে ক্যামেরাগুলো দেখছেন, এগুলো গাড়ির নাম্বার প্লেট অটোমেটিক্যালি ডিটেক্ট করে সেই অনুযায়ী নির্ধারিত ট্যাক্স ক্যালকুলেট করে প্রত্যেক মাসের শেষে গাড়ির মালিকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এখানে কিন্তু আলাদা করে টোল প্লাজা নেই। আমাদের দেশেও যদি এরকম সিস্টেম চালু হতো তাহলে টোল প্লাজার সামনে যে লম্বা লাইন সেগুলো কিন্তু কিছুটা কম হতো। আর গল্প করতে করতে চলে এসেছি ভুজুদের ব্যাডমিন্টন ক্লাবে। এই হচ্ছে ভুজুর ব্যাডমিন্টন ক্লাব। এখানে একটা ছোটোখাটো দোকানও আছে, স্পোর্টস শপ মতো। দেখুন কত বয়স্ক মানুষও কিন্তু ব্যাডমিন্টন খেলছেন।
আর এই হচ্ছে টেবিল টেনিসের কোর্ট। ক্লাবের মধ্যেই এরকম একটা ছোট্ট দোকান আছে যেখানে চা, স্ন্যাক্স, চকলেট এই সমস্ত পাওয়া যাচ্ছে, যেটা ক্লাবে যারা খেলতে আসেন বা যারা বাবা মা অপেক্ষা করছেন তারা কিন্তু এখান থেকে টুকটাক খাবার দাবার কিনে খেতে পারেন। আর যেরকমটা বলছিলাম যে স্পোর্টস শপটা আছে সেখানেতে এখানে স্পোর্টসের বিভিন্ন রকম জামা কাপড়, টি শার্ট, স্কার্ট, তারপরে র্যাকেট, ব্যাগ বা অন্যান্য গিয়ার সমস্ত কিনতে পাওয়া যাচ্ছে। এখন বাজে প্রায় রাত 9টা। রাস্তাঘাট সব পরিষ্কার হয়ে গেছে। এবার আমাদের ঘরে ফেরার পালা। বুঝু বাড়িতে এসে বসে পড়েছে চিংড়ি মাছ নিয়ে। আসলে আজকে বুঝু বন্ধু যে তার জন্মদিন ছিল, বন্ধুর মা চিংড়ি মাছ রান্না করে দিয়েছে, সেও চিংড়ি মাছ ভালো খায়, তাই একটুখানি বুঝুর জন্য বাটি করে এসছে। তো এখন বুঝু চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে। বাবাই, চিংড়ি মাছের কি এটা? মালাইকারি? হ্যাঁ, তোমার বোনের মতো। ঠিক, ঠিকই বলেছো, বন্ধু না, বোনের মতো। হ্যাঁ ঠিক। সেটাই। হ্যাঁ, তোমার বয়স 13, এসার বয়স কত হলো? 7? না, 8 হয়েছে। 8 হয়ে গেছে। আচ্ছা, বড় হয়ে গেছে। তো বুজুর বোন বলা যায়, তাকে আমরা 2 বছর থেকেই দেখছি। তার মা চিংড়ি মাছের মালাইকারি পাঠিয়েছে, ওর জন্মদিন তাই জন্য রান্না করেছিল। বুঝি এখন ব্যাডমিন্টন খেলে এসে খাওয়া দাওয়াটা ভালোই হচ্ছে আর কি, তাই তো? আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। অনেক কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট। মোবাইল দেখা বন্ধ। এবার থেকে মোবাইল দেখা বন্ধ ভাই। ঠিক আছে, হাতটা সরাও।